দর্শক দেখছেন, লক্ষ্য করছেন, ওদিকে তো দিল্লিতে রাজঘাটে আজকে শহীদ তর্পণ করা হয়েছে। টিএমসির এমপিরা যে অংশটা এখন এনসিপিআইয়ে মিশে গেছে, তো তারাও আজকে 21শে জুলাইয়ে শহীদ তর্পণ করেছেন দিল্লিতে রাজঘাটে। তো এটা হচ্ছে তার ভিডিও। সেখানে যারা আছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা চিনতে পারছেন। তো তাদের মধ্যে বয়স্ক সুদীপ বন্দ্যোপাধ্যায়, দেখতে পাচ্ছেন তো, সুদীপ বন্দ্যোপাধ্যায় মাঝখানে, উনি এই যে কালীঘাট টিএমসি সেখান থেকে সরে গিয়ে এনসিপিআইয়ে জয়েন করেছেন। আর ওনার ওয়াইফ নয়না বন্দ্যোপাধ্যায় কোথায়? কালীঘাট টিএমসির যে প্রোগ্রামটা আজকে হয়েছে কলকাতায় ক্যাথিড্রাল রোডে তারামণ্ডলের সামনে, সেই প্রোগ্রামে জয় বাংলা জয় টিএমসি করছেন। কি বলবেন বলুন আপনারা? স্বামী দিল্লিতে, তিনি সেখানে অন্য দলে যুক্ত হয়ে নেতা হয়ে গেছেন, পার্লামেন্টের নেতা হয়ে গেছেন। ওনার ওয়াইফ, এই না যে বিচ্ছেদ হয়ে গেছেন, ওনার ওয়াইফ এই সময় কালীঘাট টিএমসি যে প্রোগ্রাম কলকাতায় 21শে জুলাই উপলক্ষে, সেখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন মমতা ব্যানার্জির মঞ্চে। কি ব্যাখ্যা দেবেন দর্শক? বলবেন তো আপনারা, কি ব্যাখ্যা দেবেন? দেখুন, আমরা অনেক কিছু দেখছি, বুঝছি, অনেক অঙ্ক আছে সেটাও দেখছি, কিন্তু আমরা বুঝতে পারছি অনেক ক্ষেত্রে কি চলছে, কারা এদিক সেদিক করছেন, কি জন্য করছেন, কারা এদিক ওদিক করছেন, কি জন্য করছেন সেটা বুঝতে পারছি। এবং এদিক ওদিক করার পেছনে কাকে রাখা হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। ফলে এদের উদ্দেশ্য আমরা কোথাও বুঝতে পারছি, উদ্দেশ্যটা কি। তো আমরা প্রথম থেকে বলে আসছি একটা কথা, যে পিঠ বাঁচাতে টিএমসির একটা অংশ তারা নতুন নতুন জায়গা খোঁজার চেষ্টা করছে। ঋতব্রতর শিবির বলে একটা অংশ আছে সেখানে, আর যারা এমপি ছিলেন তারা আবার অন্য দলে যুক্ত হয়ে গেছেন। সেখানে সায়নী ঘোষ থেকে শুরু করে কাকলি ঘোষ, দস্তিদার, শতাব্দী, সবাই দেখতে পাচ্ছেন, পার্থ, ওনারা ওখানে চলে গেছেন। আবার রাজ্যসভারও অনেকে অন্য অবস্থান নিয়েছেন। তো আমরা রাজ্যসভারগুলো তাও আমরা ওই আঙ্গিকে ভাবছি না, কিন্তু বাকিদেরকে যেরকম আমরা চিনেছি, দেখেছি, তাদেরকে নিয়ে আমাদের অনেক বেশি প্রশ্ন রয়েছে। তো তাদের এইসব অবস্থান আমাদের কাছে পরিষ্কার করছে যে ওনারা কি করতে চাইছেন অ্যাকচুয়ালি। আর তার সঙ্গে এই ভিডিওটা, যে এখানে দেখতে পাচ্ছি সুদীপ বন্দ্যোপাধ্যায় আর এদিকে নয়না বন্দ্যোপাধ্যায় আরেকটি জায়গাতে, হয়তো খুঁজলে আরও এরকম পাওয়া যাবে উদাহরণ। ফলে এগুলো কি বোঝাচ্ছে? আচ্ছা, ওই কালীঘাট টিএমসি যিনি আছেন সুপ্রিমো, তিনি কি নয়নাকে দিয়ে সুদীপকে আটকাতে পারেননি? বা সুদীপ যদি মনে করেন যে টিএমসিটা খুব খারাপ, যেটা বলছেন ইদানিংকালে, তার ওয়াইফকে বোঝাতে পারেননি? স্বামী স্ত্রী একসঙ্গে আছেন, দুই দলে থাকছেন, থেকে দুজনের বিরুদ্ধে, দুই দলের বিরুদ্ধে কথা বলছেন। এ কী রে ভাই? তো পাগল হয়ে যেতে হবে, এদের অবস্থান দেখে তো পাগল হয়ে যেতে হবে। ফলে এদের ধান্দাপানি আমরা বুঝছি। এমনকি আবারও বলছি, ঋতর তৃণমূলে যারা জয়েন করেছেন তাদেরও অনেকের ব্যাপারে আমরা তো জানি, তো বুঝছি ওনারা কেন এসব করছেন। ফলে ওদের কার প্রোগ্রামে কত লোক হলেন এটা কোনো ম্যাটার করে না, সবটাই টিএমসির এদিক ওদিক সেদিক। এখন টিএমসিটাকে ভেঙে চুরমার করে দিয়ে দ্রুত দুর্বল করার কোনো প্রক্রিয়া কোনো অংশ থেকে হতে পারে, সেটা আমরা ধরতে পারি। কিন্তু চুরমার হয়ে গিয়ে যে যেখানে আছেন থাকছেন তারা সব ভালো হয়ে যেতে পারেন, এটা হয় না। অন্যান্য ক্ষেত্রে অন্যান্য জায়গা থেকে শুধরানোর ব্যাপার হতে পারে। টিএমসিতে যারা ছিলেন সেখান থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন ওই রকম অবস্থার পরে, এত মানুষের প্রশ্ন ওঠার পরেও তারা সহজে ভালো হতে পারেন না। ফলে এবং বিশেষ করে যাদের নামে দাগ আছে,
বিশেষ করে যাদের নামে দাগ আছে তারা সহজে ভালো হবেন এটা হতে পারেন না। ভালো একেবারে খোঁজাটা খুব মুশকিল, তার মধ্যে যদি কোথাও একটা দুটো ছিটেফোঁটা থাকেন সেটা অন্য প্রশ্ন। ম্যাক্সিমাম টিএমসির তারা কেউ ভালো হতে পারেন, পরবর্তীকালে শুধরে গিয়ে ভালো হয়ে যাবেন এটা বিশ্বাস করি না, কারণ তাদের জিনিসটাই রক্তের মধ্যে ঢুকে গেছিলো, অপকর্ম, দুষ্কর্ম, চুরি, ডাকাতি, তোলাবাজি। আর এখন তো কালীঘাট টিএমসি নিজেই স্বীকার করছে না, অমুকজন এই করেছেন, তমকজন ওই করেছেন, উনি এই চেটেছেন, উনি সেই চেটেছেন, সব ওনারা জানতেন, তখন বলতেন না, এখন বলছেন যখন তাদের সংসারটা ভাঙছে। তো একদিকে সংসার ভাঙার একটা ব্যাপার, আর একদিকে হচ্ছে এদিক সেদিক লোক পাঠিয়ে ব্যালেন্স করা বা ইনফরমেশন পাওয়ার একটা ব্যাপার। অনেকগুলো ব্যাপার আছে। এই যে সুদীপ ওদিকে, নয়না এদিকে, এখন কে কাকে কোথায় প্ল্যান করছেন। এই যে মদন মিত্র এসে এত কথা বলছেন, মদন মিত্র নাকি অভিষেকের নামে খুনি বলে একটা অভিযোগ করেছিলেন, আবার অভিষেক নাকি আবার কি মানহানির করেছেন, 10 কোটি মানহানি করবেন যদি না ক্ষমা চান নাকি। ফলে এদের কোনোটাই স্থায়িত্ব নেই। আবার দেখবেন ধরুন কোনো কারণে মমতা ব্যানার্জির জায়গাটা একটু ভারী হচ্ছে, আবার দেখবেন এইসব লোকেরা যাবেন। আবার এটাও দেখবেন আজকে মমতা ব্যানার্জি বলছেন কাউকে আমরা নেব না, বলছেন তো, আবার দেখবেন যেই যাবেন কালীঘাটে তাকে ফের নিয়ে নেবেন। তখন সেই খারাপ লোক ভালো লোক হয়ে যাবে। যেমন রাজীব ব্যানার্জি ভালো হয়ে গেছিলেন। রাজীব ব্যানার্জি যখন বিজেপিতে এসেছিলেন খুব খারাপ লোক, দুর্নীতি করেছেন, ওর বিরুদ্ধে তদন্ত করতে হবে বলে দিলেন। আবার যেই উনি চলে গেলেন টিএমসিতে ভালো লোক হয়ে গেলেন। আবার এখন সেই রাজীব ব্যানার্জি আবার দেখছি অভিষেকের বিরুদ্ধে কথা বলছেন। ফলে এরা এই টাইপের, এদের দেখছেন মজা নেওয়ার থাকলে নিন, কিন্তু সিরিয়াসলি কাউকে নেবেন না। আর বিজেপিরও নিশ্চয়ই ভাবনায় থাকবে, তারাও নিশ্চয়ই দেখছেন যারা আছেন ওপরে কে কেমন লোক, তারাও নিশ্চয়ই সেই অঙ্কে হাঁটবেন। এখন বিজেপির একটা আলাদা তাগিদ আছে, সেজন্য হয়তো অনেক কিছু সহ্য করছে। আর ওটাও যদি কৌশল ভাবেন যে একটু ভেঙে টেঙে দাও, চুরমার করে দাও, তাহলে আরও দ্রুত শেষ হবে, ওইদিকে একটু কৌশল লাগাও যদি হয়ে থাকে, সেটা একটা ব্যাপার। কিন্তু আমি কোথাও মনে করি যে তৃণমূল কংগ্রেসের যাদের নামে দাগ, বিশেষ করে এগুলো, তাদেরকে সহজে বিজেপিও নেবে না। আর বিজেপিও কোথাও জানে বোঝে যে অনেকে খেলার চেষ্টা করছেন নিজেকে পিঠ বাঁচাতে। ফলে ব্যবস্থা হবে, এখন না, এখন তাদের একটা প্রয়োজন আছে। আর ইনাদেরও পিঠ বাঁচানোর তাগিদ আছে, তো পিঠ বাঁচাতে এদিক সেদিক করা, ওই দল সেই দল, এই শিবির সেই শিবির। তো যখন ওনারা করুন, সেই সুযোগে আমাদের কিছু কাজ গুছিয়ে নিই। কী কাজ না, বিল পাস, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিল। তার মধ্যে আমি বারবার বলেছি মহিলাদের আসন সংরক্ষণ, তার সঙ্গে ডিলিমিটেশন, আর এক দেশ এক ভোট, খুবই গুরুত্বপূর্ণ বিল, যার ন্যাশনাল ইন্টারেস্ট আছে। এক দেশ এক ভোট মানে প্রচুর টাকা পয়সা বাঁচবে, অনেক কাজ হবে, পলিটিক্যাল অহেতুক চর্চা বেশি হবে না। তারপরে ডিলিমিটেশন হলে, ছোট কেন্দ্র হলে কাজের গতি বাড়বে এবং সেখানে পলিটিক্যাল ফায়দাও বিজেপির আসতে পারে। আর যেহেতু সংখ্যা বাড়ছে কেন্দ্রের, আর মহিলা সংরক্ষণের ব্যাপারটাও আছে, তো এই সব বিলগুলো পাস করাতে হবে। সেদিকটাতে ঝুঁকে রয়েছে বিজেপি। তবে সবটাই কিন্তু এই বাদল অধিবেশন পর্যন্ত এখানেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আশা করা যায়, কারণ এই মৌকা আবার সবসময় আসবেও না। ফলে তাদের কাছেও একটা তাগিদ থাকবে এই মধ্যে কাজগুলো করে না, কারণ আবার কবে কোথায় ভেঙে এদিক সেদিক হয়ে যাবেন, কারো তো কোনো ভিত্তি নেই। ফলে যখন পিঠ বাঁচাতে ওনারা নিজেদের অবস্থান আলাদা করেছেন, চলো সেই সুযোগে বিলগুলো পাস করিয়ে নিয়ে তারপর যা হওয়ার হবে। তো বিল পাস হয়ে যাওয়ার পর দেখবেন বিজেপির আসল চেহারা। তারপরে পরবর্তী ভোটে যদি একটা আরও বড় সংখ্যায় নিয়ে চলে আসে সরকারটা, তখন তার কাউকে চিনতে পারবে কিনা সন্দেহ আছে, এটা আমার কথাও মনে হচ্ছে। ফলে আমরাও বুঝছি, উপলব্ধি করছি, ফিল করছি যে যারা এদিক সেদিক করছেন তারা অ্যাকচুয়ালি কী কেন করছেন। আর কিছু উদাহরণ সেটাও আরও পরিষ্কার করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখুন দাদা এখানে চলে এসছেন, অন্য দলে জয়েন করে 21শে জুলাই পালন করছেন, আর বৌদি দিদির মঞ্চে ওখানে স্লোগান দিচ্ছেন। ফলে সবটাই গোলমেলে। একদিকে যেমন মানুষের ভোট নিয়ে অন্যত্র চলে যাওয়াটা এটা ঠিক না, এটাও আমরা কোথাও নীতিগতভাবে ঠিক মনে করি না, চলে যাচ্ছেন। এখনই বলবেন বিজেপি এখানে করছে কেন, বিজেপি কী করছে, এটা তো পরিষ্কার অঙ্ক। ওনারা পিঠ বাঁচানোর জন্য আলাদা জায়গা খোঁজার চেষ্টা করছেন, আর বিজেপির সুযোগে বিলটা পাস করিয়ে নিতে চাইছে, কারণ এটা মৌকা, আর বিলগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মানে কি বলেছে, তোমরা সব চলে যাও।
তো ওনারা আসতে চেয়েছেন, বিজেপি সুযোগটা কাজে লাগাচ্ছে, কিন্তু ওনারা তো অবশ্যই মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তাই না? এটা তো পরিষ্কার। আবার এই যে দেখছেন মানুষ, এতে কি দিদিকে ভালো বলবেন নাকি? এই যে আজকে দিদির মঞ্চে, আমি জানি না দিদির মঞ্চে লোক নিয়ে নাকি বিরাট লম্ফঝম্প হচ্ছে। দিদির মঞ্চে কত লোক ছিল? দিদির মঞ্চে তো প্রোগ্রামটা করার কথাই ছিল 2,500। কলকাতা হাইকোর্ট বলেছিল 2,500 বেশি লোক ছিল নাকি? বলুক তো একবার দেখি টিএমসি যে 2,500-এর বেশি লোক ছিল। এক্ষুনি কেস খাবে, 2,500 বেশি লোক ছিল। আর আগের প্রোগ্রাম কি দেখেছেন? 21 জুলাই যে প্রোগ্রামগুলো হতো কত কত লোক হতো, কোথায় লোক হয়েছে? সেটা নিয়ে তো লম্ফঝম্প করছেন। এখন কম্পিটিশন হচ্ছে ঋতুর সঙ্গে, বিজেপির সঙ্গে না, ঋতুর সঙ্গে কম্পিটিশন হচ্ছে। ওর থেকে বেশি লোক হয়েছে, ব্যাস ওতেই খুশি। যাক চলুন, আপনাদের খুশি, আপনারা খুশি। কে কী চাটছেন, কে বালিশ, কে চটি, যাই না। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আজকে মানুষেরও প্রশ্ন তোলা উচিত, যারা ওই টিএমসিতে গেছিলেন, যে মঞ্চে দিদি দাঁড়িয়ে যে এত কথা বলছেন, যারা চলে গেছেন তাদের বিরুদ্ধে, তার বউ তো এখানে বসে রয়েছেন। তাহলে দিদি আপনি কি করছেন? যার স্বামী চলে গেছেন, দিনরাত আপনাদের বিরুদ্ধে বলছেন, আর তার ওয়াইফ মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন, আপনি তাহলে কি করে তাকে নিয়ে লড়ছেন? এই প্রশ্ন তো তৃণমূল কংগ্রেসের এই কালীঘাট টিএমসিতে যারা এসছেন আজকে, তাদের করা উচিত দিদিমণিকে। নাকি তারাও অন্ধ হয়ে গেছেন? তারা দেখতে পাচ্ছেন না যে কীরকম চলছে ডুয়েল পলিটিক্স? ফলে মানুষের মাথায় বেল ভেঙে এইসব করবেন এনারা। এখন অনেক লেকচার দিচ্ছেন যারা চলে যাচ্ছেন তাদের ব্যাপারে। আবারও বলছি, তারা ফিরতে চাইলে ফের সাদরে গ্রহণ করবেন, ফের সব 7 খুন মাফ হয়ে যাবে, মানুষ হয়ে যাবেন বোকা। এইভাবেই ওনারা রাজনীতি করে এসছেন, এখনও সেইভাবেই করতে চাইছেন, কিন্তু সেগুড়ে বাড়ি। আর এইসব হবে না। এখন লম্পঝম্প এদিক সেদিক চাপাচ্ছেন করুন। বিজেপির এখন মেন টার্গেট বিলগুলো পাস করিয়ে নেওয়া, তারপর দেখবেন বিজেপির আসল চেহারা। একটা কাউকে জায়গা দেওয়া হবে না। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে। দুরকম ডুয়েল গেম দেখতে পাচ্ছেন, এরকম উদাহরণ আরও হয়তো একটু আতস কাজ নিয়ে খুঁজলে পাবেন। তো কি বলবেন আপনারা? যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।